নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনায় ধৃত 5 জনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ। ধৃতদের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে, করা হবে ডিএনএ টেস্ট। বিহারে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন। কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনী যুদ্ধে লড়ছেন প্রয়াত অভিনেতার বোন? জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। ভারতে অনুপ্রবেশকারী 2 জঙ্গিকে নিকেশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কুপওয়ারা জেলার মাঝের সেক্টরে খতম 2 জঙ্গি। এভারেস্ট ছেড়ে এবার জেনজি বিক্ষোভে পড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। জেনজি বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন অ্যান্ড্রে রাজোয়েলিনা। কাশ্মীর সহ উত্তর ভারতে সরকারিভাবে শীতে প্রবেশ হয়ে গিয়েছে। ঠিক তেমন ভাবেই দেশের রাজধানী শহর দিল্লি এবং সংলগ্ন এলাকা শীতের উদ্বোধনেই ফি বছরের মতো বায়ু দূষণের কবলে রয়েছে। ফলে দিওয়ালিতে পরিবেশ বান্ধব বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টে চলছে চুলচেরা বিশ্লেষণ। কলকাতা সহ পশ্চিমবঙ্গে কালীপুজোর আগেই হালকা শীত ঢুকে পড়েছে। কাশ্মীর সহ উত্তর ভারতে সরকারিভাবে শীতের প্রবেশও হয়ে গিয়েছে। ঠিক তেমনভাবেই দেশের রাজধানী শহর দিল্লি ও সংলগ্ন এলাকা শীতের উদ্বোধনে ফি বছরের মতো বায়ু দূষণের কবলে পড়েছে। দিওয়ালিতে পরিবেশ বান্ধব বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন মঙ্গলবারই সেই দীপাবলির আবহে কাঁটা পড়ল বায়ু দূষণের। বেশ কিছুদিন ধরে বর্ষাকালীন দূষণের মাত্রা নিচের দিকে থাকার স্বস্তি কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় দূষণ মন্দ স্তরে নেমে এসেছে। তার মধ্যে আনন্দ বিহার আরও এক ধাপ নেমে অতিমন্দ স্তরে পৌঁছেছে। দিওয়ালির 1 সপ্তাহ আগেই দিল্লির বায়ু দূষণের মাত্রা নামতে থাকায় অনেকে সন্দেহের চোখে তাকাতে শুরু করেছেন যে শীত আরও জাঁকিয়ে চেপে বসলে পরিস্থিতি কি দাঁড়াবে। এদিন সকালে দিল্লির বাতাসে দূষণের সূচক ছিল 201। 11 জুনের পর এটাই মরশুমের প্রথম খারাপ সূচক স্পর্শ করল রাজধানীতে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিল্লির বাতাসের মান খারাপ স্তরে থাকবে 14 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত। আগামী অন্তত সপ্তাহখানেক বাতাসের দূষণের মাত্রা খারাপ থেকে অতি খারাপে থাকতে পারে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের স্কেল অনুযায়ী সোমবার এর সূচক ছিল মাঝারি মানের, অর্থাৎ 169-এ। সেটাই বেড়ে মঙ্গলবার 200 ছাড়িয়ে যায়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সূচক অনুযায়ী 0 থেকে 50 পর্যন্ত হল উত্তম, 51 থেকে 100 হল সন্তোষজনক, 101 থেকে 200 পর্যন্ত সূচককে মধ্যম হিসেবে ধরা হয়, আর 201 থেকে 300-র মধ্যে থাকলে তা মন্দ। 301 থেকে 400 হচ্ছে অতি মন্দ এবং 401 থেকে 500 হল বিপজ্জনক স্তরের দূষণ মাত্রা। দূষণ বিশেষজ্ঞদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেটে যাওয়াতে দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। এদিন ভোর 5:30 নাগাদ দূষণের সূচক ছিল 200-রও বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। ইতিহাসের দিকে তাকিয়ে যদি প্রশ্ন করা হয়, এই বাংলাদেশে কালীপুজোর সূচনা কার হাত ধরে হয়েছিল বা মা কালীর এই রূপই বা কিভাবে জানলেন সাধক, তাহলে একটাই নাম শোনা যায়, তিনি হলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। আর কয়েকদিন পর কালীপুজো। এবছর সোমবার 20 অক্টোবর কার্তিক অমাবস্যা তিথিতে পড়েছে মায়ের আরাধনার শুভ মুহূর্ত। বর্তমানে ঘরে ঘরে পূজিতা হন দেবী কালিকা, অথচ একসময় দেবী ছিলেন এক শ্রেণীর কাপালিকের কুক্ষিগত সম্পদ। শ্রী চৈতন্য সমসাময়িক কাপালি টোলাগুলির কর্মকাণ্ড এমনই প্রমাণ রেখে গিয়েছে। কিন্তু তাদের হাত থেকে দেবীকে মুক্ত করে বাঙালির ঘরে প্রতিষ্ঠা করেছিলেন সাধক শ্রেষ্ঠ কৃষ্ণানন্দ আগমবাগীশ। লড়াইটা সহজ ছিল না মোটেও। কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক। চৈতন্য পরবর্তী সময়কাল থেকেই নবদ্বীপ ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভূমি। শাক্ত সাধনার বেশ চল ছিল সেখানে। সেখানে দেবী কালীর আরাধনা করতেন তান্ত্রিক ও কাপালিকেরা। সেই দেবীকে তারা সাধারণ মানুষের নাগালের বাইরে রেখেছিলেন। এই সময় সাধারণ কাপালিকদের কর্মকাণ্ড ছিল বিভীষিকাময়। ফলে সাধারণ মানুষ ভয় মিশ্রিত ভক্তিতে দূর থেকেই দেবীকে দেখেছে। কোনোদিন আর ভক্তির আবেশে ঘরের মা বলে ডাকার সাহস করে উঠতে পারেননি। সপ্তদশ শতকের কথা।
কাপালি টোলাগুলির অশাস্ত্রীয় কার্যকলাপের বিরুদ্ধে লড়াই শুরু করলেন কৃষ্ণানন্দ। কাজটা মোটেই সহজ ছিল না। একদিকে যখন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে কাপালিকেরা, ঠিক তখনই ভয়াল দেবী থেকে আদরণীয়া মাকে ঘরে প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কৃষ্ণানন্দ। তন্ত্রসার পুঁথি রচনায় নিজেকে বিভোর রাখলেন। সেই সময় শুদ্ধচারে তন্ত্র সাধনা প্রতিষ্ঠিত করে ঘরে ঘরে শক্তি আরাধনা প্রবর্তন করার জন্য কৃত সংকল্প হলেন তিনি। কিন্তু দেবীকে আকার দিতে কালীযন্ত্রের বদলে প্রতিমা প্রয়োজন পড়বে। সেই রূপ যে ভয়াল নয়, তিনি যে বাঙালির ঘরেরই মা, তা সকলকে বোঝানো দরকার। কিভাবে কৃষ্ণানন্দ দেবীকে সাকার রূপ দিয়েছিলেন তা নিয়ে নানা গল্প রয়েছে, তবে সবচেয়ে প্রচলিত যেটি তা বড় রোমাঞ্চকর। কথিত আছে রাতভর মায়ের নাম স্মরণ করে সকালে কৃষ্ণানন্দ গঙ্গা স্নানে যাচ্ছিলেন। তখনও দিনের ব্যস্ততা শুরু হয়নি, ব্রাহ্ম মুহূর্তের পূর্ব মুহূর্ত। অন্তজ পল্লী দিয়ে পথ চলার সময় আগমবাগিজ দেখলেন এক কিশোরী মাটির দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। মেয়েটির গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ, কেশরাজি কোমর স্পর্শ করেছে, পরনের বস্ত্র অসংলগ্ন। আচমকাই কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটল মেয়েটি। তা দেখে কৃষ্ণানন্দের সারা শরীর শিহরিত হল। এই চিত্রটি তার মনে গেঁথে গেল। মানুষ পটে আঁকা এই ছবিটিকেই গঙ্গা মাটিতে মায়ের রূপ দিলেন তিনি। বাংলার ঘরে ঘরে শুরু হল মূর্তিরূপে দেবী কালীর আরাধনা। করাল বদনা ভয়াল দেবী ধীরে ধীরে হয়ে উঠলেন বাঙালির আদরণীয়া এবং মঙ্গলময়ী মূর্তি। হাই নিউজ নেটওয়ার্ক। আর মাত্র কিছুদিন বাকি কালীপুজোর। কালীপুজো বা অমাবস্যার আগের দিনটিতে পালিত হয় ভূত চতুর্দশী। এই দিন নাকি ভূত পেতনির দল ঘুরে বেড়ায়। কিন্তু জানেন কি কেন পালন করা হয় ভূত চতুর্দশী? আসলে কি ভূতের দেখা মেলে এই দিনে? প্রতি বছর কালীপুজো বা অমাবস্যার আগের দিনটিতে পালিত হয় ভূত চতুর্দশী। মা ঠাকুমার কাছে গল্প শোনা এই দিন দুপুর থেকে সারা রাত ঘুরে বেড়ায় নাকি ভূত পেতনির দল। একা বাচ্চাদের দেখতে পেলেই ঘাড় নাকি মটকে দেবে, আর সেই ভয়ে বাচ্চারা এককালে দুপুরে খেলতে বের হতো না। সন্ধ্যায় চুপটি করে বসে থাকতো কোনো বড়দের গা ঘেঁষে। তবে গেম আর মোবাইলের যুগে সেই সব ভূত প্রেতের দল আজ উধাও। সত্যি কি এই দিনে বাতাসে ঘুরে বেড়ায় ভূত পেতনির দল? একা একা ঘুরলেই কি ঘাড়ে চেপে বসে অশরীরী আত্মারা? কি রয়েছে ভূতে বিশ্বাস করার নেপথ্যে? কেন পালন করা হয় ভূত চতুর্দশী? ভূত চতুর্দশী মূলত দুটি কারণে পালন করা হয়। একটি হলো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়, এবং অন্যটি হলো পরলোকগত পিতৃপুরুষদের স্মরণ করা। কথিত রয়েছে কার্তিক মাসের এই তিথিতে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন নরকাসুরকে। মনে করা হয় নরকাসুর রূপী রাজা বলি প্রত্যেক বছর ভূত চতুর্দশীর দিন অসংখ্য ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন মায়ের পুজো দিতে। ঠিক এই কারণেই ভূত চতুর্দশীর অপর নাম নরক চতুর্দশী। কারো কারো মতে এই দিন জমকে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়, যা নরকের যন্ত্রণা থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। একটি মতে দেবী কালী চামুন্ডা রূপে 14 ভূতকে সঙ্গে নিয়ে এসে অশুভ শক্তিকে দূর করেন। পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত। এছাড়াও কোথাও কোথাও ছোট দিওয়ালি, রূপ চৌদাস, নরকা চৌদাস, রূপ চতুর্দশী বা নরক পুজো নামেও পরিচিত। দৈত্যরাজ বলি দমন। দৈত্যরাজ বলি স্বর্গ, মর্ত্য ও পাতাল দখল করলে অসুররা সবার উপরে অত্যাচার শুরু করে। বলিকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে 3 পা জমি চাইলেন। দৈত্যরাজ এতে রাজি হলেন। বামনাবতার 2 পা স্বর্গ ও মর্তে দিলেন। এরপর নাভি থেকে বের হওয়া 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। নিজের কথা রাখায় ও তাকে চিনেও দান দেওয়ায় বামন রূপী বিষ্ণু বলিকে প্রতি বছর পৃথিবীতে পুজো পাওয়ার আশীর্বাদ করলেন। এরপর থেকেই কালী পুজোর আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পুজো নিতে আসেন। তার সঙ্গে সশস্ত্র ভূত, প্রেতাত্মা এবং অশরীরী এ সময় আসে। নরকাসুর বধ।
নরকাসুর নামে একটি রাক্ষস ছিল এবং সেই পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করছিল। সে 16,000 গোপীকে বন্দী করেছিল। তারা সকলেই কৃষ্ণের কাছে রাক্ষসকে হত্যা করার জন্য প্রার্থনা করেছিলেন। নরকাসুর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে তিনি কেবল তার মায়ের দ্বারাই নিহত হতে পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ সমস্ত মেয়েদের উদ্ধার করতে চান, কারণ সত্যভামা পূর্বজন্মে তার মা ছিলেন। চতুর্দশীর এই দিনে তারা রাক্ষসকে বধ করে সকলকে রক্ষা করেছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। চন্দননগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রীর শোভাযাত্রায় আর বন্ধ থাকছে না বিদ্যুৎ। এবার থেকে পরিষেবা সচল রেখেই হবে শোভাযাত্রা। প্রশাসনিক বৈঠকে প্রশাসনের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরের রবীন্দ্র ভবনে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চন্দননগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রীর শোভাযাত্রায় আর বন্ধ থাকছে না বিদ্যুৎ। এবার থেকে পরিষেবা সচল রাখতে হবে শোভাযাত্রায়। সোমবার প্রশাসনিক বৈঠকে প্রশাসনের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরের রবীন্দ্র ভবনে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ছিলেন রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল, ভদ্রেশ্বরের পুর প্রধান প্রলয় চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয় এবার আর জগদ্ধাত্রীর শোভাযাত্রায় বিদ্যুৎ বন্ধ হবে না। প্রতি বছর শোভাযাত্রার দিনে বেশ কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ থাকে। এবছর আর তা হবে না, কারণ 2 বছর আগে এলাকায় আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়েছিল, সেই কাজ শেষ হয়েছে। ফলে বিদ্যুৎ পরিষেবা নির্বিচ্ছিন্নভাবে চালু রাখতে কোনো সমস্যা হবে না, এমনটাই জানান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায়। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধুমাত্র চন্দননগরের গর্ব নয়, গোটা বিশ্বের গর্ব। শোভাযাত্রা দেখতে আসা দর্শনার্থীদের জন্য এর আগে চন্দননগরে ভালো থাকার জায়গা ছিল না। বর্তমানে পর্যটন দপ্তরের মাধ্যমে কেএমডি পার্কে ভালো থাকার ব্যবস্থার জায়গা করে দেওয়া হয়েছে, যার নাম রাখা হয়েছে আলো রিসর্ট। পাশাপাশি 104 কোটি টাকা ব্যয়ের মাধ্যমে মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষের দিকে। এবছর পুজোর সপ্তমীর আগে সম্ভবত মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন। হাই নিউজ নেটওয়ার্ক। 4 দশকের সোনালী অধ্যায় শেষ হতে চলেছে। প্যারামাউন্ট গ্লোবাল ঘোষণা করেছে আগামী 31শে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এমটিভি, HITS, এমটিভি 80s, এমটিভি 90s সহ একাধিক জনপ্রিয় মিউজিক চ্যানেল। ডিজিটাল যুগে দর্শকদের অভ্যেসের পরিবর্তন, ইউটিউব এবং স্পটিফাই এর উত্থান সব মিলিয়ে টেলিভিশনের পর্দায় হারাতে বসেছে এক সময়ের সঙ্গীত বিপ্লবের প্রতীক এমটিভি। একসময় সঙ্গীত প্রেমীদের হৃদয়ের মঞ্চ এমটিভির যুগ শেষ হচ্ছে। প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে 2025 সালের 31শে ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে এমটিভি হিটস, এমটিভি 80s, এমটিভি 90s সহ একাধিক চ্যানেল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেটওয়ার্কের পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে। প্যারামাউন্টের তরফে জানানো হয়েছে, নতুন প্রজন্মের দর্শক এখন আর টেলিভিশন নয়, সোজা চলে যাচ্ছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে, স্পটিফাই, অ্যাপল মিউজিক কিংবা ইউটিউবে। দর্শক সংখ্যা হ্রাস এবং বিজ্ঞাপন আয় পতনের ফলে টিভি ভিত্তিক সঙ্গীত চ্যানেলগুলির আয় ক্রমশ কমে আসে। তাই সিদ্ধান্ত হয় ঐতিহ্যবাহী এই চ্যানেলগুলি বন্ধ করে এমটিভির কন্টেন্টকে পুরোপুরি ডিজিটাল রূপ করে তোলা হবে। বিশেষজ্ঞদের মতে এটি মূলত সময়ের দাবি। যেখানে সঙ্গীত এখন এক ক্লিকেই পৌঁছে যায় হাতে থাকা ফোনে, সেখানে 24 ঘন্টা টিভি চ্যানেল আর আগের মতো টান তৈরি করতে পারছে না, বলছেন মিডিয়া বিশ্লেষক জুলিয়ান হ্যারিস। তবে এই সিদ্ধান্তে মন খারাপ সারা বিশ্বের অসংখ্য এমটিভি প্রেমীর। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে নস্টালজিয়ার। কেউ লিখছেন, এমটিভি শুধু চ্যানেল নয়, আমাদের কৈশোরের স্মৃতি। কেউ বলছেন, এমটিভি শিখিয়েছিল সঙ্গীত শুধু শোনা নয়, দেখা ও অনুভব করার বিষয়। 1981 সালে আই ওয়ান্ট মাই এমটিভি স্লোগান দিয়ে আত্মপ্রকাশ করেছিল এই চ্যানেল। মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, গানস এন,
রোজেস থেকে শুরু করে 90-এর দিকের পপ তারকারা সবাই এমটিভির পর্দায় গড়ে তুলেছিলেন নিজেদের পরিবার। সঙ্গীত, ফ্যাশন আর স্বাধীন মত প্রকাশের মাধ্যমে এমটিভি হয়ে উঠেছিল প্রজন্মের প্রতীক। এখন সেই ইতিহাসের দরজা বন্ধ হচ্ছে ধীরে ধীরে। যদিও প্যারামাউন্ট জানিয়েছে এমটিভি ব্র্যান্ড পুরোপুরি শেষ হবে না, ডিজিটাল রূপে অনলাইন এবং স্ট্রিমিং ফরম্যাটে নতুনভাবে ফিরে আসবে। কিন্তু 80 এবং 90 দশকের দর্শকদের কাছে এই বিদায় এক নীরব সুরবিহীন সন্ধ্যা। এক দর্শকের কথায় এমটিভি বন্ধ মানে যেন যৌবনের একটা গান শেষ হয়ে যাওয়া। হাই নিউজ নেটওয়ার্ক। এভারেস্ট ছেড়ে এবার জেনজি বিক্ষোভে পুড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। জেনজি বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন দ্বীপরাষ্ট্রের মাদাগাস্কারের প্রেসিডেন্ট। মোবাইলে মুখ গুজে থাকা বখাটে জেনজিরা যে দেশের রাজনৈতিক পালাবদল করতে পারে তা এতদিন কেউ ভাবতেই পারেনি। তবে সেই ধারণা বদলে দিয়েছে নেপাল, বলা ভালো পথ দেখিয়েছিল বিশ্বকে। এভারেস্ট ছেড়ে এবার সেই জেনজি বিক্ষোভে পুড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। জেনজি বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। সংবাদ মাধ্যমকে দেওয়া মাদাগাস্কারের বিরোধী নেতা জানিয়েছেন সোমবার গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। আমরা সবাই প্রেসিডেন্ট দপ্তরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি তিনি দেশ ছেড়েছেন। অন্যদিকে ফরাসি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাদাগাস্কারের সঙ্গে ফ্রান্সের সমঝোতার ভিত্তিতে ফরাসি সামরিক বিমানে করে অ্যান্ড্রেকে তার দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, জেএনজিকে সন্তুষ্ট করতে দিন দশেক আগে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। যদিও তাতে বিশেষ কাজ না হওয়ায় এবার দেশ ছাড়লেন তিনি। কিন্তু কেন এই বিক্ষোভ মাদাগাস্কারে? জানা যাচ্ছে, দ্বীপ রাষ্ট্রে অশান্তির সূত্রপাত ঘটে গত 25শে সেপ্টেম্বর। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের জেরে প্রতিবাদে নেমেছিল মাদাগাস্কারের রাজধানীর বাসিন্দাদের একাংশ। সরকারের বিরুদ্ধে ক্ষোভ আগে থেকেই ছিল দেশটিতে। এবার এই ক্ষোভ অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়তে দেখা গেল গোটা দেশে। আন্দোলনে সামনের সারিতে উঠে আসে জেনজি। অ্যান্ড্রের পাশাপাশি দেশবাসী ক্ষুব্ধ ছিলেন প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে 1 অক্টোবর প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেন অ্যান্ড্রে। তাতে অবশ্য বিশেষ কাজ হয়নি, বরং জনগণের পাশে দাঁড়িয়ে অ্যান্ড্রের বিরোধিতা করে দেশটির সেনাবাহিনীও। এবার নেপালের পথ ধরে রাজনৈতিক পালাবদলের দিকে এগোলো একদা ফরাসি উপনিবেশ। হাই নিউজ নেটওয়ার্ক। H-1B ভিসা নিয়ে জটিলতার জেরে কর্মপদ্ধতিতে বদল আনছে তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস। আমেরিকার কাজের ক্ষেত্রে সেখানকার স্থানীয়দেরকেই নিয়োগ করার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে সংস্থাটির তরফে। H-1B ভিসা নিয়ে জটিলতার জেরে কর্মপদ্ধতিতে বদল আনছে তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস। আমেরিকায় কাজের ক্ষেত্রে সেখানকার স্থানীয়দেরই নিয়োগ করার চেষ্টা হবে বলে জানানো হয়েছে সংস্থাটির তরফে। এক সংবাদ মাধ্যম সংস্থার প্রতিবেদন অনুসারে সংস্থার সিইওকে কৃতিবাসন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, চলতি অর্থবর্ষে H-1B ভিসা থাকা কাউকে নিয়োগের পথে হাঁটবে না টিসিএস। পরিবর্তে আমেরিকায় নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। এইভাবেই কর্মী নিয়োগের ক্ষেত্রে ভিসা নির্ভরতা কাটাতে চাইছে টিসিএস। H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির উপর $1 লক্ষ বোঝা চাপিয়েছেন ট্রাম্প। বলেছেন, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে এবার থেকে সংস্থাগুলিকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে। সূত্রের খবর, কিভাবে কাদের মার্কিন সংস্থাগুলিতে নিয়োগ করা হচ্ছে, কিভাবে কর্মীকে বেছে নেওয়া হচ্ছে, এবার সেই প্রক্রিয়াতেও ট্রাম্প প্রশাসন নাক গলাবে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি H-1B ভিসা ব্যবস্থার জন্য নতুন নিয়মাবলী প্রস্তুত করেছে, যার শিরোনাম H-1B অভিবাসী ভিসা ক্লাসিফিকেশন প্রোগ্রামের সংস্কার। অভিবাসী ভিসার ক্ষেত্রে এতদিন মার্কিন প্রশাসন যা যা ছাড় দিয়ে আসছিল, এবার তাতে লাগাম পড়ানো হবে। কিছু ক্ষেত্রে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও তদন্ত হবে। তৃতীয় পক্ষ দ্বারা যে সমস্ত নিয়োগ হয় তাতে নজরদারি বৃদ্ধি করার ভাবনাও রয়েছে এই নতুন নিয়মাবলীতে। H-1B ভিসা নিয়ে সবচেয়ে বেশি কর্মী আমেরিকার যে সংস্থায় কাজ করেন সেটি হল অ্যামাজন।
ওই সংস্থার 10,000-এরও বেশি কর্মী H-1B ভিসা নিয়ে আমেরিকায় থাকেন। তারপরেই রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস। ওই সংস্থায় এই সংখ্যাটা 5,505। তারপর যথাক্রমে রয়েছে মাইক্রোসফটে 5,189, মেটাতে 5,123, অ্যাপেলে 4,202 ও গুগলে 4,181 জন। একটি পরিসংখ্যান বলছে 2009 থেকে 2025 সাল পর্যন্ত আমেরিকায় H-1B ভিসা থাকা 98,259 জনকে নিয়োগ করেছিল টিসিএস। বর্তমানে ওই ভিসা নিয়ে আমেরিকা থেকে যারা কাজ করেন তাদের নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে তাদের কারো চাকরিতে কোপ পড়বে না, তবে ওই ভিসা থাকা নতুন কাউকেও আপাতত নিয়োগ করবে না টিসিএস। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মিশরে গাজা শান্তি সম্মেলন থেকে সেই বার্তাই দিলেন পাক প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার মিশরের শহরে গাজা শান্তি সম্মেলন থেকে সেই বার্তাই দিলেন পাক প্রধানমন্ত্রী। ভারত পাকিস্তান সংঘর্ষ থামানো নিয়ে ট্রাম্পকে দাবি শুরু থেকেই মেনে নিয়েছে ইসলামাবাদ। ওই সংঘর্ষ বিরতিতে মার্কিন মধ্যস্থতার দাবি স্বীকার করে নিয়েছে তারা। তার জন্য অতীতে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল ইসলামাবাদ। শুধু পাকিস্তান নয়, ইসরায়েলও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। ট্রাম্প নিজেও এবং তার সরকারের প্রতিনিধিরাও বারবার দাবি করেছেন বিশ্বব্যাপী যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত। যদিও 3 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেনের যুদ্ধ এখনো পর্যন্ত থামাতে পারেননি ট্রাম্প। এই বছর ট্রাম্প নোবেল পাবে কিনা তা নিয়ে কৌতূহল ছিল সকলের মনে। তবে শেষ পর্যন্ত এই বছর শান্তির জন্য নোবেল জোটেনি ট্রাম্পের কপালে। কয়েকদিন আগেই নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্পকে টপকে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো। এই অবস্থায় সোমবার মিশরের শান্তি সম্মেলন থেকে ফের ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি তুললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বললেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানো এবং সংঘর্ষ বিরতিতে অনবদ্য অবদান রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আধিকারিক দল। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান। এরপর থেকে তিনি বলেন, আজ আবার আমি নোবেল শান্তি পুরস্কারের জন্য এই মহান প্রেসিডেন্টকে মনোনীত করতে চাই, কারণ আমি সত্যিই মনে করি যে তিনি শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য এবং দুর্দান্ত একজন প্রার্থী। তিনি শুধুমাত্র দক্ষিণ এশিয়ার শান্তি ফেরাননি, তিনি লক্ষ লক্ষ মানুষের জীবনও বাঁচিয়েছেন। মিশরের এই শান্তি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ জানিয়েছিলেন ট্রাম্প। আমন্ত্রণ জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল সিসিও, তবে প্রধানমন্ত্রী যাননি। পরবর্তীতে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকেও মিশরে পাঠানো হয় মোদীর দূত হিসেবে। আমেরিকা এবং মিশরের যৌথ সভাপতিত্বে আয়োজিত হয় শান্তি সম্মেলনের বক্তৃতা। ট্রাম্প ও ভারত এবং পাকিস্তান প্রসঙ্গ উল্লেখ করেন বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত দারুণ একটি দেশ। সেই দেশে নেতৃত্বে রয়েছেন আমার খুব ভালো একজন বন্ধু, তিনি দারুণ কাজ করছেন। এরপরে ট্রাম্প বলেন, আমার মনে হয় পাকিস্তান এবং ভারতের খুব ভালোভাবে একসঙ্গে থাকা উচিত। এই কথাগুলো বলার সময় তার ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন শাহবাজ। তার দিকে ঘুরে তাকিয়ে ট্রাম্প প্রশ্ন করেন, তাই তো? ট্রাম্পের ওই প্রশ্নের কোনো উত্তর দিতে শোনা যায়নি পাক প্রধানমন্ত্রীকে। কেবল তার সজোরে হাসির শব্দই পাওয়া গিয়েছে। তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেললেন ট্রাম্পও। তারপরে নিজের বক্তৃতায় ফিরে আসেন তিনি। প্রায় 2 বছর ধরে চলতে থাকা হামাস ইসরায়েলের সংঘর্ষ থামানোর জন্য ট্রাম্পকে ইসরায়েলের সর্বোচ্চ জাতীয় সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। ট্রাম্পকে সর্বোচ্চ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশরও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।